সুপ্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য রয়েছে আজকে একটা ধামাক্কা ক্লাস। যেই ক্লাসে মাত্র 125টা এমসিকিউ করলেই তুমি টেস্ট পরীক্ষা বলো এবং ফাইনাল পরীক্ষা বলো, তোমার কনসেপ্ট এবং কনফিডেন্ট এবং পরীক্ষার মার্ক তোমার এক্সপেকটেশন অনুযায়ী অনেক বেশি হয়ে যাবে। সেই 125টা এমসিকিউ তুমি যদি ঠিকভাবে করতে পারো এবং 125টা এমসিকিউর উপর তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো, তোমার এইচএসসিতে A+ এবং এই 25 কখনো কোনোভাবেই মিস হবে না। আর তোমাদের জন্য ক্লাসভেল নিয়ে এসেছে আরেকটা গুড নিউজ। সেই গুড নিউজটা হচ্ছে আমাদের এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচে দ্রুতই ভর্তি নেওয়া হচ্ছে এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যে 01830302122, এই নাম্বারে তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করো এবং অতি দ্রুত তোমার উন্নয়নের অগ্রযাত্রায়, অর্থাৎ তোমার রেজাল্টের একটা ভালো রেজাল্ট করার জন্য তোমার যতটুক করা দরকার, যতটুক রেজাল্ট করা দরকার, যতটুক মার্ক পাওয়া দরকার, সব কিছু একসাথে পাচ্ছ আমাদের সাথে। আমি আছি তোমাদের প্রলয় ভাইয়া। চলো সেই 125টা এমসিকিউর মাধ্যমে তুমি তোমার সকল এমসিকিউর সমস্যার সমাধান করো। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম আছে, দেখো এই যে এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষায় হিউজ পরিমাণে এসেছে। সেই প্রশ্নটা হচ্ছে কি, মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়ে, তোমার হচ্ছে তৃতীয় অধ্যায়ে এই প্রশ্নটা কিন্তু অনুশীলনের একটা প্রশ্ন, এবং তুমি টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো এবং ফাইনালে এই প্রশ্নটা আসে। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড হিউজ পরিমাণে প্রশ্নটা আসছে। তাহলে মোট কয়টা মৌল আছে? 23টা হবে না, 23টা হবে না, 24টা প্রশ্নই নেই। এটা যেহেতু ডিরেক্ট থিওরিটিক্যাল প্রশ্ন, তোমাকে এটা মুখস্থ রাখাই শ্রেয়। সেটা হচ্ছে কি 26টা মৌল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 2 নম্বর প্রশ্নটা বলেছে কোনটা যৌগিক পদার্থ। আচ্ছা, এখানে আমি তোমাকে প্রশ্নে দিয়েছি যৌগিক পদার্থ। স্যারে কিন্তু পরীক্ষায় দিতে পারে তোমার পরীক্ষায় যে কোনটা কি মৌলিক পদার্থ, এইটা তোমার পরীক্ষায় দিতে পারে যে কোনটা মৌলিক পদার্থ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আমাদের পেইড বেসের প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সহজভাবে শিখিয়েছি যে কোনটা যৌগিক পদার্থ তুমি চিনবা, কোনটা মৌলিক পদার্থ এটা তুমি কিভাবে চিনবা। খেয়াল করো যে আমরা মৌলিক পদার্থের মধ্যে বলেছিলাম স্ট্রাকচারটা হবে ABCD, মানে এই টাইপের লেটার বেসিস মানে স্ট্রাকচার হবে। ঠিক আছে, এই যে দেখো আয়রন মানে কি Fe, তার মানে এটা একটা লেটার বেস স্ট্রাকচার। রূপা মানে কপার। কি বললাম, এটা রূপা মানে তো কপার না, রূপা মানে কপার না। সালফার মানে কি S, রূপা মানে কি বলো তো, রূপা মানে কি সিলভার। দেখি তোমরা কি প্রিপারেশন নিছো। রূপা মানে কি সিলভার, রূপা মানে কি কপার। আচ্ছা, আরেকটা কি হইতে পারে, রূপা মানে কি SB না রূপা মানে SN। দেখি এটা তোমরা সবাই কমেন্টে জানাবা, তাহলে তুমি বুঝতে পারো তোমার প্রিপারেশনের ধাঁচটা কতটুক। চলো আচ্ছা, এখানে সালফার মানে তো S, তার মানে খেয়াল করো এই ক এই নিয়ম মানতেছে না, খ এই নিয়ম মানতেছে না, ঘ এই নিয়ম মানতেছে না, তাহলে মানতেছে কে? মানতেছে হচ্ছে মোম। যৌগিক পদার্থ বিষয়টা আসলে কি ভাইয়ারা? যৌগিক পদার্থর বিষয়টা হচ্ছে আমি দুইটা জিনিস ভাঙলে আমি দুইটা জিনিস পাবো। তার মানে দেখো আমি আরেকটু ক্লিয়ার ব্যাখ্যা করছি। তুমি এখানে আয়রনকে কি ভাঙার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। রূপাকে কি ভাঙার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। তারপরে সালফারকে কি ভাঙার কোনো অপশন আছে? না, কারণ সালফার তো অনলি ওয়ান পার্ট। তার মানে আমি কোনটাকে ভাঙতে পারি? অবশ্যই আমি মোমকে ভাঙতে পারবো। তার মানে এটা হচ্ছে কি একটা যৌগিক পদার্থ। এখন এখানে তোমাকে আমি যৌগিক পদার্থ দিয়েছি, পরীক্ষায় যে শুধু যৌগিক পদার্থ আসবে বিষয়টা এরকম না। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি মৌলিক পদার্থ, পরীক্ষা দিতে পারে নিচের কোনটি যৌগিক পদার্থ নয়। তার মানে প্রশ্নটা কি চাইছে? নিচের কোনটা মৌলিক পদার্থ। সিস্টেম। তারপরে দেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? আচ্ছা, তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি হয়? প্রোটন। কখনোই হবে না। কোনটা হবে না ওইটা আগে তুমি বের করো, তাহলে দেখবা মানে কোনটা হবে না ওইটা যদি তুমি আগে বের করতে পারো, তাহলে সবসময় মনে রাখবা তোমার প্রশ্ন কমন না পড়লেও তুমি পারবা যে হবে না কোনটা। তাহলে কি তোমার প্রিপারেশন যখন ভালো হবে তখন তুমি অপশন কাটতে পারবা। দেখো বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? প্রোটন। প্রোটন তো না, প্রোটন হচ্ছে পদার্থের স্থায়ী কণিকা। ঠিক আছে, ইলেকট্রনও তো হবে না। অণু না, অণু দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে কি পরমাণু যোগ পরমাণু ইকুয়াল টু কি অণু। তার মানে
অণুকে ভাঙলে আমি পরমাণু পরমাণু পাই, তার মানে ক্ষুদ্রতম কণিকা কোনটা? অবশ্যই আনসার আছে কি পরমাণু, তার মানে আনসার কোনটা হবে? পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণিকা। ওকে, দেন দেখো এই যে তোমাদের প্রতীক থেকে সব থেকে বেশি এই প্রশ্নটা আসে, কেন আসে জানো? এইটা হচ্ছে ব্যতিক্রম। দেখো সবগুলির সাথেই লেখার সাথে প্রশ্নের প্রথম অক্ষরটা মিল থাকে, কিন্তু এই যে আমি টাংস্টেন বলতেছি, এই টাংস্টেনের সাথে মিল থাকে না। তার মানে এইটা তো সোডিয়ামের, এটা তো হচ্ছে স্ক্যাবিয়ামের না, এইটাও স্ট্যানামের, তার মানে এটা হবে না। বাকি আছে কোনটা? এটা উলফ্রাম। তার মানে টাংস্টেনের ল্যাটিন নাম কি? টাংস্টেনের ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম। আচ্ছা, তারপরে পটাশিয়াম। পটাশিয়ামের তো সবার মুখস্থ। এগুলো আমি কেন দিয়েছি জানো? অনেক সময় হচ্ছে তোমরা হুট করে, মানে আমি এটা পড়বো না, এটা আমি পারি, ধাস করে একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসে, তখন কনফিউজড হয়ে যাও। ঠিক আছে, যার কারণে ওই একটা মার্ক যেন তোমার মিস না হয়, তার জন্য আমি এগুলি অ্যাড করেছি। ঠিক আছে, আমি খুবই অ্যানালাইসিস করে এগুলি অ্যাড করা হয়েছে। তার মানে পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি? এই যে ক্যালিয়াম। ঠিক আছে, মানে পটাশিয়ামকে আমরা কি কে দ্বারা প্রকাশ করি না? তুমি সব ভুলে যাও, তুমি তো এটা জানো পটাশিয়ামকে আমরা কে দ্বারা প্রকাশ করি। তার মানে স্ট্যানাম হবে না, পাবলাম মানে হচ্ছে পিবি, এটা হবে না। তারপরে হচ্ছে নেট্রিয়াম মানে হচ্ছে সোডিয়াম, এইটা হবে না। তার মানে এইটাও হবে না, এইটাও হবে না, এইটা হবে না। বাকি আছে কোনটা? এইটা। তার মানে আনসার হচ্ছে এইটা। এখন এখান থেকে আমরা আরেকটা তথ্য পাই, সে তথ্যটা কোনটা খেয়াল করো। টাংস্টেন হচ্ছে একটা ল্যাটিন শব্দ, পটাশিয়াম হচ্ছে একটা ল্যাটিন শব্দ। পরীক্ষা দিতে পারে নিচের কোনটা ল্যাটিন শব্দ, আবার পরীক্ষা তোমাকে এও দিতে পারে যে হচ্ছে এখানের মধ্যে দিতে পারে নিচের কোনটা গ্রিক শব্দ। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসগুলি ক্লিয়ার হব। প্রিয় শিক্ষার্থীরা, পরে খেয়াল করো, আমরা যদি এখানে দেখি আরও কিছু জায়গা আছে, এখানে খেয়াল করো। সেই জায়গাটা হচ্ছে ধরো এই যে এই প্রশ্নটা, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? খেয়াল করো, ইলেকট্রনের প্রকৃত ভর বলতেছে, তার মানে যে মোটামুটি প্রিপারেশন নিয়েছে, কথাটা বুঝো, যে মোটামুটি প্রিপারেশন নিয়েছে সেও জানে এই ঘটনাগুলি প্রোটন বা নিউট্রন সম্পর্কিত। কারণ ইলেকট্রনের ঘটনা আসছে মানে এখানে 9-এর একটা মায়ের পেস আসবে। এইটা তোমার মাথায় সেট আপ করে নিতে হবে, এখানে 9-এর একটা মায়ের পেস আসবে। আমি এখানে ইলেকট্রন দিয়েছি বলে পরীক্ষায় ইলেকট্রন আসবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এখানে ইলেকট্রনের জায়গায় এখানে প্রোটনও দিতে পারে, এখানে নিউট্রনও দিতে পারে। আমি প্রকৃত ভর বলেছি, বিষয়টা যে প্রকৃত ভর দিয়ে আসবে এরকম না, এখানে আপেক্ষিক চার্জ দিতে পারে। বাট তোমার টাইপটা খেয়াল রাখতে হবে, কোন টাইপটাকে আমি ইন্ডিকেট করতেছি। ঠিক আছে, তার মানে এই দুইটা যদি প্রোটন বা নিউট্রনের হিসাব সংশ্লিষ্ট হয়, তাহলে আমি বলছি ইলেকট্রন মানে 9-এর মায়ের পেস। এখন খেয়াল করো ভাইয়েরা, ইলেকট্রনের বেসিক্যালি মানটা কত? 9.11 ইন্টু 10⁻² 28 গ্রাম। গ্রাম আমরা আমাদের পেইড বেসে এই জিনিসগুলি এইভাবে মার্ক করে করে দিয়েছি। দেখো এখানে মাইনাস আছে, দেখো এখানে গ্রাম আছে। ঠিক আছে, এখানে কেজি দেওয়া, এখানে যদি কেজি দিত তাহলে এটা ঠিক ছিল, বাট এখানে গ্রাম দেওয়া, তার মানে এটাও আনসার হবে না। তার মানে ক আনসার হবে না, খ আনসার হবে না, ঘ আনসার হবে না। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, বাকি আছে কোনটা? গ বাকি আছে। তার মানে আনসার কি হবে? গ গ গ আনসার হবে। কেমন? আনসার কি হবে? গ। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আয়নে কতটি, মানে এইটা একটা দিছে, আমি কিচ্ছু বললাম না, সব বাদ দেও, এইটা একটা দিছে, বলছে দিয়া বলছে এখানে কতটি ইলেকট্রন আছে। খেয়াল করো এখানে কতটি ইলেকট্রন আছে বলছে, তোমার কাছে চাইছেটা কি? তোমার কাছে কি চাইছে? ইলেকট্রন চাইছে। এখন তুমি তো কনফিউজড হয়ে যাবা, আমি এটা বের করব কিভাবে? সিস্টেমটা বুঝো। এইখানে কি বলছে? 27 থেকে 13। 27 থেকে যদি আমি 13 বাদ দিই তাহলে কত থাকে? 13 13 26, আর 1 হচ্ছে কত? 25। 13 থেকে হচ্ছে 27 থেকে 13 13 13 26, আগে 14 থাকে। আচ্ছা 14 থাকে, এইটা হবে না। তোমার হিসাবও করতে হবে না, যারা বুদ্ধিমান তারা এইগুলি হিসাব করবে না, এত টাইম আছে নাকি পরীক্ষার হলে? ঠিক আছে, তাহলে 13 থেকে 27 গেলে 14 থাকে, এটা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। ঠিক আছে, 27 হচ্ছে আমার ভর সংখ্যা, তার মানে এটা হবে না। 13 হচ্ছে আমার প্রোটন সংখ্যা, তার মানে ভাই বাকি আছে কোনটা? এটা। তার মানে আনসার এটা, শেষ হিসাব। এটাই তো দুধ কা দুধ পানি কা পানি। ঠিক আছে, যে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে তোমার ভর সংখ্যা, তার মানে আমার কাছে চাইছে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তার মানে এটা আনসার হবে না। এইটা কি? এটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা, তার মানে এটা আনসার হবে না। এইটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে পাবো আমি 14, তার মানে এটা আনসার হবে না। তাহলে ভাই বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে এইটা, তার মানে আনসার কত? 10। তিনটা যেহেতু হবে না, এটা তো আনসার হবে। ওকে, এখন দেখো আরেকটা প্রশ্ন, বলছে নিউট্রন সংখ্যা কত? তো নিউট্রন সংখ্যা 2টা, বিয়োগ দিলে বের হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিস্টেমে কাজ করব। আমার হাতে তো এত বিয়োগের টাইম নেই, আমার টার্গেট হচ্ছে এটা আমি 3 থেকে 4 সেকেন্ডে আনসার করব।
আমার টার্গেট হচ্ছে কি এটা আমি 3 থেকে 4 সেকেন্ড আনসার করব। খেয়াল করো, আমরা জানি নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, আমার কাছে এসেছে নিউট্রন সংখ্যা, তার মানে 26 কই আছে, এই যে 26 আনসার হবে না। আমরা জানি উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, তার মানে আমার কাছে নিউট্রন সংখ্যা, দেখি 56 কোথায় আছে, 56 এখানে আছে, 56 আনসার হবে না। তার মানে আমার কাছে আনসার হবে হয় 28 না হয় হচ্ছে 30। এখন দেখি তো হিসাবটা কি, যে হচ্ছে 6 যদি আমি এটা বিয়োগ দিই তাহলে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 3, তার মানে কত 30, তার মানে এটা আনসার হবে না। আনসার কোনটা, এটা 30। দেখছো, এইগুলি এখন তোমাকে আমি বুঝাচ্ছি দেখে তোমার টাইম লাগতেছে, বা তুমি যখন জিনিসটা আয়ত্তে নিয়ে এসে পড়বা তখন কিন্তু তোমার টাইম লাগবে না। কেমন? তারপরে দেখো বলছে অ্যালুমিনিয়াম আয়নে কতটি প্রোটন আছে। অ্যালুমিনিয়াম আয়নে কতটি প্রোটন আছে, এইটাকে 3 স্টার দাও। এইটা কত স্টুডেন্ট যে ভুল করবে তুমি চিন্তাও করতে পারবা না। এইটা যে কতজন স্টুডেন্ট ভুল করবে এটা তুমি চিন্তাও করতে পারবা না, যে অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি প্রোটন আছে। 95% স্টুডেন্ট যাদের বেসিক দুর্বল তারা এটা ভুল করবে। কিভাবে ভুল করবে আমি দেখো বলি। এখানে তুমি খেয়াল করো যে কতটি প্রোটন আছে, মানে 95% স্টুডেন্ট এইটা তো আনসার হবেই না, এইটাও আনসার হবে না। খেলা হচ্ছে এই দুইটার মধ্যে, খেলা হচ্ছে এই দুইটার মধ্যে খেলা হবে, ঠিক আছে। 95% স্টুডেন্ট এই যে 3+ দেখছে না, এই যে 3+, এই 3+ দেখে ও 10-এ দাগ দিয়ে দিবে। আমি বললাম তো, তুমি তোমার একটা বন্ধুরে এই 9 নাম্বার প্রশ্নটা দিও, দেখো ও 3+ দেখা এই 10-এ দাগ দিয়ে দিবে, কিন্তু আনসার তো যা আছে তাই হবে। তোমাকে বলছে, এখানে বলছে কি, এখানে বলছে কতটি প্রোটন রয়েছে, এখানে বলছে কতটি প্রোটন রয়েছে। মনে রাখবা, প্রোটনের কখনো আদান প্রদান হয় না, ইলেকট্রনের আদান প্রদান হয়। তোমার কাছে তো বলে না এখানে কতগুলি ইলেকট্রন রয়েছে, তাহলে সেটা তুমি আদান প্রদান করতে পারতা। এখানে তো বলছে কতগুলি প্রোটন রয়েছে। মনে রাখবা, প্রোটনের কখনো আদান প্রদান হয় না। খুবই মানে সুপার লেভেলের একটা কনসেপ্ট, খুবই সুপার লেভেলের একটা সুপার লেভেলের একটা কনসেপ্ট, যে ইলেকট্রনের আদান প্রদান হয় কিন্তু প্রোটনের কখনো আদান প্রদান হয় না। তার মানে আনসার কি 13 আছে, 13ই হবে। এইটা অনেক জায়গায় কাজে লাগবে, এই বেসিকটা 9 নাম্বারটা অনেক জায়গায় কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমরা যাব বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়। এইটাও অনেক স্টুডেন্ট ভুল করবে, অনেক স্টুডেন্ট ভুল করবে এটাকে, এই প্রশ্নটাকে। হ্যাঁ, মশা, তো এই যে আজকে মশা আমাকে ধরতে চাচ্ছে, এই মশা মানে ধরা নিয়ে আমার একটা গান মনে পড়ে গেছে, ঠিক আছে। ওই যে একটা গান আছে না, মশা মশা কত মশা, সকল মশার স্মরণে মরণে। আচ্ছা, তোমাদেরও মরণ অপেক্ষা করতেছে যদি ঠিকভাবে এগুলি পরীক্ষার হলে পড়ে না যাও, ঠিক আছে। নিশ্চিতভাবে এই মশার কামড় তো খাইতেই হবে, আর সাথে মরণও মানে মারাও পড়তে হবে, ঠিক আছে। খেয়াল করো বিষয়টা কিভাবে হচ্ছে। এই যে বর্ণালী, বিজ্ঞানী বোর কি কইছে, বোর বোর বউ না কিন্তু রে ভাই, বোর, ঠিক আছে। বোর বলেছে যে যদি একটা ইলেকট্রন থাকে, খেয়াল করো, যদি একটা ইলেকট্রন থাকে তাহলে বোর মডেল এটাকে সাপোর্ট করবে, মানে বর্ণালীটা ব্যাখ্যা করতে পারবে। আমি কি ঠিক বললাম? আচ্ছা, খেয়াল করো এখন দেখি। আচ্ছা, হিলিয়াম, হিলিয়ামের কয়টা ইলেকট্রন আছে? হিলিয়ামের 2 মানলাম। লিথিয়ামের কয়টা আছে? 3টা আছে মানলাম। এখন কয়টা আছে? এখন হচ্ছে 2টা আছে। এর আছে কয়টা? 3টা। কিন্তু খেয়াল করো, এর কিন্তু কয়টা আছে? হিলিয়াম ঘটনা হচ্ছে 2, একটা চলে গেছে, আছে হচ্ছে একটা। তার মানে একের অধিক যদি ইলেকট্রন সংখ্যা থাকে, এইটা দ্বারা বোর মডেল ব্যাখ্যা করা যায় না। দেখো, এইটা কিন্তু থিওরিটিক্যাল একটা জায়গা থেকে ম্যাথটা দিয়ে দিছে। 10 নম্বর প্রশ্নটা কি থিওরিটিক্যাল জায়গা থেকে এটারে ছক্কা মারছে। আমার কথাটা বুঝছো? যে এখানে বলতেছে কি, তুমি খেয়াল করো, এই যে হিলিয়াম তো 2, এটা আনসার না। এখানে হিলিয়াম প্লাস মানে হিলিয়াম 2, একটা চলে গেছে, বাকি আছে একটা। লিথিয়াম কি? লিথিয়াম হচ্ছে 3, একটা চলে গেছে, আছে 2টা। লিথিয়াম 3, ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে যদি একটা ইলেকট্রন থাকে তবেই বোর মডেল ব্যাখ্যা করা যাবে, বর্ণালী ব্যাখ্যা করা যাবে। এটা লিখে রাখো, একটা ইলেকট্রন ইকুয়াল টু বর্ণালী ব্যাখ্যা করা যাবে। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আচ্ছা, এখন দেখো
বলছে নিচের কোনটা প্লাঙ্কের ধ্রুবক। তোমার সবচেয়ে যেটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখা খুবই জরুরি। এইটা হচ্ছে তোমার তোমরা তো মাত্র এসএসসি লেভেলে পড়ো, তোমরা যখন ইন্টারে পড়বা এইটা দিয়ে একটা প্যাচ আছে, সেই প্যাচটা হচ্ছে এরকম করে দেয় m² kg s−1। এটা কিন্তু যারা বুদ্ধিমান, এই যে এসটা কিসের জন্য হয়েছে, এই যে নিচে আছে দেখে ইনভার্স 1 হয়েছে, এটা কিন্তু অনেক সময় ধরতে পারে না স্টুডেন্টরা। এটা কিন্তু ডিরেক্ট মুখস্থ মান, তোমরা কয়েকটা ধ্রুবক মুখস্থ রাখবা, তাহলে পরীক্ষার হলে আটকাবা না। একটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, আরেকটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, একটা হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা। তোমাদের এগুলি মনে রাখলেই চলবে। এই দুইটা সংখ্যা খুব আসে তোমাদের পরীক্ষায়, যে প্লাঙ্কের ধ্রুবক এবং অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে আমি তোমাকে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক দিয়েছি, পরীক্ষায় সেটা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েও প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। এখন খেয়াল করো বিষয়টা, বিষয়টা বলতেছে নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবক, তাহলে প্লাঙ্কের ধ্রুবক এইটা কিসের ধ্রুবক, এইটা কার মান, এটা তো ইলেকট্রনের মান, তার মানে পৃথিবী উল্টা গেল, এটা আনসার হবে না। আচ্ছা, তার মানে কোনটা হইতে পারে, প্লাঙ্কের ধ্রুবকের হিসাবটা হচ্ছে আমি আমাদের পেইড বেসে পড়াইছিলাম, এরকম ভাবে থাকে প্লাঙ্কের ধ্রুবকটা tan−34। তার মানে এটা কি tan−24, আনসার হবে না। এটা কি 10⁻23, না এটা তো হচ্ছে তোমার অ্যাভোগাড্রো, এই যে Na অ্যাভোগাড্রো সংখ্যা, একসাথে দুইটা হয়ে যায়, এই যে এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তার মানে তিনটা যদি বাকি পড়ে যায়, তো বাকি আছে কয়টা, এইটা, তার মানে এইটা আনসার। বলছে এফ মানে আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন থাকে। খুব টেকনিক্যাল একটা প্রশ্ন, মানে পরীক্ষায় সময় খাওয়ার মতো একটা প্রশ্ন। দেখো, কারণ আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু বড়, 26 তো, তোমরা তো একটু ছোটো বাচ্চা, 1² 2² 2p6 3² 3p6, তাহলে টোটাল কয়টা হয়েছে হচ্ছে এখানে হচ্ছে টোটাল 10টা, 10 আর 2 হচ্ছে 18, 3² 3p6 3d4 করবো, আমি 4² লিখে দিই, তাহলে আমার বাকি হয়েছে কয়টা, এখানে হচ্ছে টোটাল 10টা, আর এখানে হচ্ছে 18টা, আর এখানে হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 20টা, বাকি আছে কয়টা, 6টা। তার আয়রন তো 26, আমি এখানে 6 দিলাম। আগে বুঝো, এখানে আমি কত দিলাম, 6 দিলাম, পরেরটা পরে বলতেছি, এখানে 6 দিলাম। তাহলে আমরা জানি k = 1, k, l = 2, m = 3, n = 4, এতটুক তো আমরা জানি। তার মানে এইটা হচ্ছে কার মান, এই জায়গাটা কার মান, এই জায়গাটা, এতটুক জায়গা হচ্ছে এই যে 1, এই জায়গাটা হচ্ছে k এর হিসাব, ঠিক আছে, এই যে k = 1, এই যে এই জায়গাটা হচ্ছে l এর হিসাব, এই যে l এর হিসাব, l = কত, 2, এই যে l এর হিসাব। আর এই জায়গাটা কার হিসাব, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে m এর। আচ্ছা গেল। আর n কি, n হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি n। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, তোমার কাছে চাইছে কি, তোমার কাছে চাইছে m শেলে কতটি ইলেকট্রন আছে, দেখি তো m শেলে কয়টা আছে, এটা তো আমার m এর শেল, তাহলে 6 আর 6 12 আর 2 কত, 14, তার মানে m শেলে আমার কয়টি ইলেকট্রন আছে, 14টা ইলেকট্রন আছে। দেখছো সিস্টেম কিভাবে চেঞ্জ হয়ে যায়। প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে তোমাকে কনফিউজ করে দেওয়ার জন্য দেওয়া হয় সচরাচর, কারণ যখন তুমি এই যে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবা, তখন দেখবা এই কনসেপ্টটা তোমার কাছে খুবই সহজ মনে হচ্ছে। চলো আমরা পরেরটা দেখি। পরেরটা কীরকম, যে পরে বলতেছে যে 13 নম্বর প্রশ্নটা দেখো, বলতেছে 4f এর n+l এর মান কত। আমি এখানে লিখলাম 4f, তাহলে n হচ্ছে 4, n হচ্ছে কত 4, আর l হচ্ছে SPDF 0 1 2 3, l এর মান কত 3। তার মানে তুমি খেয়াল করো যে এই যে 4 আমাকে তো বলছে n+l, তাহলে আমি n এর মানটা বসাই, n এর মানটা বসাইলাম, আমি l এর মানটা বসাই, l এর মানটা বসাইলাম, তাহলে 4 আর 3 কত, 4 আর 3 হয়েছে 43, 4 আর 3 43 না, ওই বেটা আমি তো বলছি 4 আর 3 কত, 4 আর 3 হচ্ছে 43, আমি তো তোমাকে বলি না 4 + 3 কত, তাহলে সেটা তুমি বলতা 7, এখানে তো এটাই দাও 4 + 3 কত 7, তার মানে আনসার কত 7, এই যে আনসার 7, এইভাবে বুঝতে হবে। আচ্ছা, বলছে কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম। এখন তুমি চিন্তা করতেছো তোমাকে কি পরিমাণ সুপার ফাস্ট হইতে হবে, তাহলে তুমি পরীক্ষায় কভার দিতেই পারবা না, পারবা না মানে পারবাই না, না মানে না, ঠিক আছে। দেখো আমরা বলছিলাম এস এর মান হচ্ছে SPDF, SPDF 0 1 2 3, SPDF। এখন খেয়াল করো, তাইলে দেখো এইটা,
তাহলে এখানে তো আছে 3 আর ডি এর মান কত 2, তো 3 আর 2 কত, এটার মান হচ্ছে 5। আচ্ছা এখন দেখো 4p, তাহলে 4 আছে, পি এর মান কত, পি এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 6। 5s, এই যে 5, এটা হচ্ছে s এর মান তো 0, তার মানে 5। আচ্ছা 4f, এখানে আমি 4 দিলাম, f এর মান কত, f এর মান হচ্ছে 3, f এর মান হচ্ছে 3, 7, 4 আর 3 কত 7। আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে প্রশ্নে বলছে নিচের কোনটা কম। কেমন, আমাকে প্রশ্নে বলছে নিচের কোনটা কম, তার মানে দেখো নিচের কোনটা কোনটা কম হয়, এটা তো বেশি মান 7, তার মানে এটা আনসার হবে না। এই দুইটা থেকে এটা বেশি, তার মানে এটা আনসার হবে না। তার মানে এইটাও আনসার হবে না, এইটাও আনসার হবে না। তার মানে আনসার হওয়ার পসিবিলিটি কোনটা, আনসার হওয়ার পসিবিলিটি হচ্ছে হয় ক আনসার হবে, নাই গ আনসার হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি খেয়াল করেছো যে এইখানেও 5 আছে আর এইখানেও 5 আছে, তার মানে আমার হিসাবটা কি হবে, আমরা কিন্তু আউবাফ নীতি থেকে পড়ছিলাম যে আউবাফ নীতিতে আমরা কি পড়ছিলাম যে ইলেকট্রন প্রথম নিম্ন শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে, অর্থাৎ নিচের তলা ভাড়া দিয়ে উপরের তলা ফিল আপ করে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে কি এখানে হচ্ছে 3D এবং এইটা হচ্ছে 5s, দুইটাই হচ্ছে 5। তো ইলেকট্রন প্রথম নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে উচ্চ শক্তির অরবিটাল গমন করে। তার মানে কি কোনটা উচ্চ শক্তির অরবিটাল আর কোনটা নিম্ন শক্তির অরবিটাল, এটা আমরা বের করি কি n+l দ্বারা। এখন n+l এর মান যেখানে কম হবে এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর যদি n+l এর মান সমান হয় তখন আমাকে n এর মান হিসাব করতে হবে, তখন আমার কার মান হিসাব করতে হবে, n এর মান হিসাব করতে হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মান নিম্ন শক্তি স্তরে আগে যাবে। এখন n এর মান দেখতে হবে, দেখো এইখানে দুইটা মান যেহেতু সমান, এখন আমাকে দেখতে হবে n এর মান কার ছোট। তাহলে n এর মান কার ছোট, এইটা হচ্ছে 5, কারণ হিসাবটা তো কি n, হিসাবটা হচ্ছে n+l, তার মানে এইটা n এইটা l। এইখানে n এর মান হচ্ছে 5 আর এখানে n এর মান হচ্ছে 3, তাহলে কার মান ছোট, এর মান ছোট, তার মানে আনসার কোনটা ক, আনসার কোনটা ক। এখন দেখো 15 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে তোমাকে ক্রোমিয়াম দিয়েছি, পরীক্ষায় কপার দিতে পারে, এই দুইটা থেকে আসার সম্ভাবনা খুব বেশি। খেয়াল করো বলছে সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কত, সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কত। আচ্ছা দেখো খেয়াল করো ক্রোমিয়াম কত, ক্রোমিয়াম তো হচ্ছে 26, তাই না, ক্রোমিয়াম কত 26। তোমরা মনে রাখবা ক্রোমিয়ামের কি বলি, ক্রোমিয়াম হচ্ছে 24, ক্রোমিয়াম কত 24, কি বললাম এটা মান সম্মানের প্রশ্ন, ক্রোমিয়াম কত 24। খেয়াল করো তো যদি তোমাকে বলে ক্রোমিয়ামের সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে, তুমি এই দুইটা যোগ করে দিবা, এই দুইটা যোগ করলে কত 6। দেখো তোমার টাইম কিভাবে সেভ হচ্ছে, তোমাকে কিন্তু আর ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে না, তুমি এই দুইটা যোগ করে দিচ্ছ। এখন কোন কোন মৌলের ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে, এখানে কিছু টুইস্ট আছে, খেয়াল করো। এই যে 2 আর 4 যোগ করলে কত হয় 6 হয়, 2 আর 4 যোগ করলে কত হয় 6 হয়, কিন্তু আমাকে তো বলে নাই কয়টা ইলেকট্রন আছে, আমাকে বলছে সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি। আচ্ছা এখন খেয়াল করো সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি। আমরা বলছিলাম যে ক্রোমিয়ামের ক্ষেত্রে যারা প্রিপারেশন ভালো নিছো তারা এগুলি বুঝে যাচ্ছ যে আমি কি বলতে চাচ্ছি, আর যাদের প্রিপারেশন দুর্বল তারা আমাদের কনসেপ্ট ক্লাসগুলি করে ফেলো, দেখবে এগুলি খুবই সহজ হয়ে যাচ্ছে। কারণ এগুলি আমি তো এখানে একটা সিরিয়াল ওয়াইজ আলোচনা করতেছি, এখানে টু দ্য পয়েন্টে কেন হয়েছে কিসের জন্য এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। ক্রোমিয়াম কত 24 না, তা আমি ক্রোমিয়ামের ফরম্যাটটা বলছিলাম D5S1 আর কপারের ফরম্যাটটা বলছিলাম D10S1, এই ফরম্যাটে সবসময় তারা হবে। আচ্ছা এখন দেখো আমার কি হবে, ক্রোমিয়ামটা D5S1 আমাকে বলছে সর্বশেষ, তার মানে এইটা তো হবে না, কারণ আমি ক্রোমিয়ামের ঘটনা জানি D5S1, এইটাও হবে না, তার মানে আনসার হয় এইটা হবে না এইটা হবে। এখন আমি আমাদের স্টুডেন্টদের শিখেছিলাম যে মনে রাখবা এই ফরম্যাটে এইটা হচ্ছে D5S1, এইটা হচ্ছে ডির ঘর, এইটা হচ্ছে ডির ঘর আর এইটা হচ্ছে এস এর ঘর, এইটা হচ্ছে ডির ঘর, এইটা হচ্ছে এস এর ঘর, এস এর ঘর, তার মানে সর্বশেষ কি আছে এস আছে, তাহলে এখানে কি ডি আছে, তার মানে এটা বাদ, তার মানে আনসার এইটা। ঠিক আছে, সর্বশেষ কি আছে এস আছে না, এই যে দেখো সর্বশেষ কি আছে এস আছে, S1। তুমি এইটাও যদি মনে না রাখো, যারা টেকনিক্যাল স্টুডেন্ট তারা এইগুলি দেখে বোঝা যাবে যে স্যারে তো বলছে কি, ভাইয়া তো বলছে কি D5S1, তার মানে সর্বশেষ কোনটা আছে S1, এই দুইটা তো হবে না, তার মানে এটা D5, তার মানে এটা বাদ, তার মানে আনসার এইটা। দেন আমরা দেখব হচ্ছে 16 নাম্বারটা, দেন আমরা দেখব 16 নাম্বারটা। খেয়াল করো 16 নাম্বার, 16 নাম্বার কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, বলছে কপার
এর ইলেকট্রন বিন্যাসে কোনটি সুস্থিত অবস্থা? কপারের ক্ষেত্রে আমরা বলছিলাম, দেখো আবার প্রশ্নটা আসছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা বলছিলাম D5S1, আর কপারের ক্ষেত্রে বলছিলাম D10S1। এটা মুখস্থ রাখার জন্য দেখো তো, D10S1, এটা কি D10S1? এটা আনসার হবে না। এটা কি D10S1? না। এটা কি D10S1? না। বাকি আছে কোনটা? এটা। তার মানে আনসার কোনটা? এটা। তারপরে বলছে কোনো মৌলের একটি পরমাণুর ভর এত হলে, এত গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? ঠিক আছে, কত বলছে? আপেক্ষিক পারমাণবিক ভর। তার মানে এখানে সূত্র ফেলাইতে হবে। আপেক্ষিক পারমাণবিক ভরের হিসাব কিন্তু শিখেছিলাম, A × B যোগ B × C বাই হচ্ছে 100। এটা কেলকে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, A B দিয়ে এগুলি একবারে পেইড ক্লাসে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, একবারে ঝাঁঝরা করে, এবং এত সুপার শর্টকাট টেকনিক শেখানো হয়েছে অনলি ফর এমসিকিউর জন্য। যদিও এমসিকিউর উপরে আলাদা স্পেশাল টাইপ ভিত্তিক ক্লাস হবে, হ্যাঁ, তারপরে আমি মানে তোমার হচ্ছে যেহেতু মানে সিলেকশনের মধ্যে আসছে আমি বলে দিয়েছি। তার মানে এইটা ইকুয়েশন করবা, দেখবা আনসারটা কত আসবে? আনসারটা হয় 19 আসবে, আনসারটা 19 আসবে। আচ্ছা, তারপর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব হচ্ছে 18 নাম্বারটা। 18 নাম্বারে কি বলছে? যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? খেয়াল করো, এখানে বলছে এইটা আছে 38% এবং এইটা আছে কত? 62%। তাহলে টোটাল অক্সিজেন আছে কত? 100%, তাই কি না? 100 হচ্ছে আমরা মিলাইছি। যারা তোমরা মনে করতেছো যে এটা একটু কঠিন, ডিরেক্ট সূত্র ফালাইয়া দিবা। যদি তোমাদের কাছে প্রবলেম মনে হয়, এটা ডিরেক্ট, যেহেতু তোমার সময় মাত্র 1 মিনিট, তার মানে আমি চাচ্ছিলাম ওই 1 মিনিটটাকে যেন তুমি মানে 15 থেকে 10 সেকেন্ড টানতে পারো। তার জন্য এই লজিক। যারা এই লজিকটা বুঝবা না তারা ডিরেক্ট সূত্র ফালাইয়া দিবা, তাহলেও হবে। আচ্ছা, তার মানে এটা আমি তোমাদের শিখাচ্ছি আর কি, যেন এই যে 10-15 সেকেন্ডে বের করতে পারো, 1 মিনিট যেন না লাগে, ইভেন ক্যালকুলেটারও যেন হাত না দিতে হয়। তার মানে এখানে টোটাল কত হয়েছে? টোটাল হয়েছে 100। আচ্ছা, তার মানে এইটা কিন্তু আমার 100 ইকুয়াল টু মানে কি 16। 100 ইকুয়াল টু মানে কি 16। 16 মানে অক্সিজেনের পারমাণবিক ভর না 16। তার মানে আমি তো 100 বানায় নিছি। তার মানে আমি বুঝতেছি এটা কোনো সলিড মান হবে না, দশমিক সম্পর্কিত একটা মান আসবে, কারণ আমি তো 100 বানায় নিছি, কারণ এখানে যে পার্সেন্টেজ আছে না, যার কারণে আমি 100 বানায় নিছি। তার মানে এইটা তো সলিড মান, এইটাও তো সলিড মান। তার মানে এই দুইটা আনসার হবে না, হয় আনসার হবে এইটা, না হয় আনসার হবে কি এইটা। এই দুইটা থেকে একটা আনসার হবে। খেয়াল করো, এখন এই যে 16, এখন তুমি তো 100 বানায় নিছো না, তার মানে কি 16-র কাছাকাছি মান আসবে, 16-র কাছাকাছি মান আসবে। এখন দুইটাই তো 16-র কাছাকাছি মান, ভাই এখন আর কিছু করার নাই, এখন তোমাকে ক্যালকুলেটারে যাইতেই হবে। এখন তুমি ভাবতে পারো আপনি এতক্ষণ এত কথা বলে এখন বলতেছেন ক্যালকুলেটারে যাইতে হবে, যাইতে হইতো না যদি এটাকে আমি তোমার 16 করে দিতাম। এই অপশনটাকে যদি আমি 16 করে দেই তাহলে তোমার ক্যালকুলেটারে যাইতে হচ্ছে না, কারণ অক্সিজেন তো ডিরেক্ট 16 থেকে তো বেশি হওয়ার প্রশ্নই উঠে না। তার মানে আনসার কোনটা? আনসার এটা। আমি অপশন নিজে বানায় দিলাম আর কি, এবং আমি লজিকটা বুঝিয়ে দিলাম যে তুমি এই লজিকটা তুমি কখন ক্লিয়ারলি করতে পারবা জানো? যখন তুমি প্র্যাকটিসটা বেশি করবা, তখন দেখবে এই জিনিসটা তোমার জন্য খুবই ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা এটাকে প্রবলেম মনে করতেছো তারা ডিরেক্ট সূত্র ফেলে দিবা। আমি লিখে দিচ্ছি ডিএল মানে ডিরেক্ট ল ফেলে দিবা। এই যে 19 নম্বর প্রশ্ন দেখো, বলছে কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? এগুলি তো ভাই জানোই, কপার মানে কত? 63.5 ফালাবা। আচ্ছা, এখন দেখো তো, দেখো ওরও চালাক আছে। 63.5 সালফার মানে কি? সালফার হচ্ছে 32, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, 4 কত? 64। দেখো ওরা কি চালাকি করছে, এই 5টা তো সব জায়গায় থাকবে, যেহেতু এটা দশমিকের পরে, তারপরে কোনো দশমিক আছে না, তার মানে 5 ছাড়া কোনটা আছে? এইটা আছে, তার মানে এটা আনসার হবে না। তার মানে দেখো বাকি 3টাতে কিন্তু এরকম দিয়ে রাখছে 5 যেন তুমি এখানে তোমার টাইম দেখো ওরা কিভাবে কিল করে। তার মানে তুমি বুঝতেছো কেন তোমার এমসিকিউ স্পেশালি সলভ করতে হবে, কেন এমসিকিউর স্পেশালি লাইভ ক্লাস করতে হবে। আমরা কিন্তু আমাদের কোর্সে এমসিকিউ টাইপ ভিত্তিক লাইভ ক্লাসের আয়োজন করেছি, অতি দ্রুত তোমরা পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, হয়ে আমাদের সেই ক্লাসে জয়েন করো, এবং আশা করতেছি সিস্টেমটা বুঝতেছো। প্রত্যেকটা এমসিকিউ এভাবে মানে তোমার হচ্ছে অপশন বেসিস আলোচনা করা হবে, যেন তোমার বেসিক যা যা গ্যাপ আছে সবগুলি যেন ক্লিয়ার হয়ে যায়। আর সিকিউ এবং কনসেপচুয়াল ক্লাস তো থাকছেই। ওকে, তার মানে তুমি খেয়াল করো, এখানে তুমি যদি এখন যোগ করে দাও যে 63, 62, 64 কীভাবে হলো? 4 64 যোগ করলে 111 তো হবে না, কারণ দেখো 111 কেন হবে না?
আরে ভাই 60 যোগ করলেই তো 120 হয়ে যায়, তাহলে 111 আনসার হবে। হ্যাঁ 60 যোগ করলেই তো 120 হয়ে যায়। 11 আনসার। দেখো যারা মানে ক্লিয়ার স্টুডেন্ট তারা এগুলি মুখে মুখে আনসার অপশন কাইটা ফেলে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কত 6 আর এখানে 6, 60 120, 120 আর হচ্ছে 3 150, এটা হয়ে গেছে 143। তার মানে এটা বাদ, আনসার কি এটা? নরমালি চিন্তা করো, যোগ বিয়োগ করার দরকার নাই তো। তুমি দেখতেছো এখানে এক্সট্রা 5 আছে, তার মানে এক্সট্রা 5 ছাড়া কোনটা আছে? এটা আছে, তার মানে প্রথমে এটা কাইটা দাও। তারপরে তুমি দেখতেছো আরে ভাই 60 যোগ করলেই তো 120 হয়ে যায়, 111 কোন থেকে হবে? তার মানে এটা কাইটা দাও। তাহলে 60 120, আর যদি আমি এখানে 30 যদি যোগ করি তাহলে হয়ে যেতেছে 150, কিন্তু এখানে 143 দাও, তার মানে এটা আনসার হবে না। তার মানে আনসার হবে কোনটা? এটা করতে হয়েছে কাজ। এগুলি এখন মনে হচ্ছে অনেক, কিন্তু যখন তুমি এগুলিতে প্রো হয়ে যাবা তখন দেখবে এগুলি সহজ লাগতেছে। ঠিক আছে, এগুলি বলে ইকুয়েশন। আচ্ছা এটা তো মুখস্থ যে মানবদেহে টিউমারের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা কোনটা ব্যবহার করব? টিউমার আমরা ব্যবহার করব কোবাল্ট 60। টিউমারের জন্য ব্যবহার করব হচ্ছে কোবাল্ট 60। কোবাল্ট 60 শুধু টিউমারের জন্য না, ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য ব্যবহার করা হয়? ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। তারপরে বলছে পর্যায় সারণীর অষ্টক সূত্রকে প্রদান করেন, এটা আমরা পড়াইছি মুখস্থ নিউল্যান্ড। ঠিক আছে, বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন এইখানে আমি আনুভূমিক সারি দিছি, পরীক্ষা দিতে পারে কয়টা রো ছিল বা কয়টা কলাম ছিল, বা আধুনিক পর্যায় সারণীতে কয়টা রো আছে বা কয়টা কলাম আছে, দিতে পারে। তার মানে এটা মুখস্থ যে 12টা আনুভূমিক সারি ছিল। পটাশিয়ামে পারমাণবিক সংখ্যা কত? 19, মুখস্থ। ল্যাবোইসিয়াস ছকে কতটি মৌল ছিল? 33টি মৌল। দেখো এই জায়গাগুলি আমি কেন নিয়ে আসছি, ডিরেক্ট যে পরীক্ষার প্রশ্ন এটাই আসবে এরকম কিন্তু না। এই জায়গাটা আমি কেন নিয়ে আসছি এটাকেও তোমাকে বুঝতে হবে। এইটা নেওয়ার কারণ হচ্ছে পরীক্ষার হলে হুট করে যদি এরকম একটা কিছু দিয়ে দেয় তুমি যেন ঘাবড়ায় না যাও, হ্যাঁ এটা কোথায় থেকে দিছে, এটা তো আমি জানি না এটা কোথায় থেকে আসছে। ঠিক আছে, খেয়াল করো এটা কত, ল্যাবোইসের কতটি মৌল আছে? 33টি মৌল আছে। পর্যায় সারণীতে এই যে দেখো কি লিখছে যে পর্যায় সারণীতে খাড়া শম্ভু কতটি? বুঝছো, এটা শম্ভু হবে না, এটা হচ্ছে স্তম্ভ কতটি। ঠিক আছে, এটা কি স্তম্ভ কতটি? তাহলে কয়টা স্তম্ভ আছে পর্যায় সারণীতে? খাড়া স্তম্ভ আছে হচ্ছে 18টা। পর্যায় সারণীতে কতটি গ্রুপ আছে? কয়টা গ্রুপ আছে? এটা রেখে দাও। বলো, তুমি বলতেছো 18টা গ্রুপ, তুমি তো বলতেছো 18টা গ্রুপ। আমি একটা ক্লু দিয়ে দিলাম, 26 নাম্বারের একটা ক্লু দিলাম, আর একটা ক্লু দিয়েছি হচ্ছে তোমাকে 2-এর এইটা রূপা নিয়ে একটা ক্লু দিয়েছি। দেখি এই দুইটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবা। ঠিক আছে, আচ্ছা দেখো ল্যান্থানাইট সারির মৌল কয়টা? 15টা। অ্যাক্টিনাইট সারির মৌল কয়টা? 15টা। এখন খেয়াল করো, যদি পরীক্ষায় দেয় যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারিতে মৌলের সংখ্যা কয়টা? 30টা। পরীক্ষাটা এভাবে দিতে পারে। তারপরে বলছে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে? এই বেটা 24 আর 2 কত? 24 মানে কি 2 আর 4, 2 আর 4 যোগ করলে কত হয়? 6 হয়। তার মানে এটা গ্রুপ নাম্বার 6, অবশ্যই গ্রুপ নাম্বার 6। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আপনি এগুলি কি করতেছেন? আমাদের স্যারেরা যেখানে ভাইয়েরা যেখানে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এগুলি শিখাইছে, আপনি কি করলেন? 2 যোগ 4 = 6 কিভাবে বের করে ফেললেন? এটাই ক্লাস বেল। প্রত্যেকটা জিনিস এমসিকিউর জন্য তোমাকে সুপার শর্টকাট শেখানো হয়, কিন্তু সেটা লজিকের সহিত, সেটা বেসিকের সহিত। প্রথম তোমার ব্যাখ্যাগুলি বুঝতে হবে যে আমি কিভাবে আলোচনাটা করতেছি, তারপরে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। বলছে অ্যালুমিনিয়ামের অবস্থান কোথায়? অ্যালুমিনিয়ামের অবস্থান কোথায়? এখন দেখো এইটা কার? সোডিয়াম। এটা কার? ফসফরাস। এটা কার? ক্লোরিন। বাকি আছে কোনটা? এটা। তার মানে আনসার এইটা। ওকে, সত্যিকারে পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এইটা কিন্তু ডিরেক্ট কতবার যে পরীক্ষায় আসছে তুমি চিন্তা করতে পারবা না যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কোনটির ধাতব ধর্ম বেশি? কোনটির ধাতব ধর্ম বেশি? আচ্ছা দাঁড়াও, এটা তোমাকে আমি সিস্টেমে শেখাচ্ছি। আচ্ছা, এই যে সিলিকন, এই সিলিকনটা আসলে কি? সিলিকনটা হচ্ছে একটা উপধাতু। সিলিকনটা হচ্ছে একটা উপধাতু। শুধু সিলিকন না, আরেকটা উপধাতু আছে, সেটা হচ্ছে জার্মেনিয়াম। আরও কয়েকটা আছে। জিবি আসেন শিগগিরই সাবধানে তুলে বসেন।
ঠিক আছে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। আচ্ছা, অ্যালুমিনিয়াম আর আছে সোডিয়াম। এখন দেখো তার মানে আনসার এটাও হবে না, আনসার এটাও হবে না, বাকি আছে কি সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে দুইটা থেকে কোনটা হবে। দেখো সোডিয়ামের ধাতব ধর্ম বেশি কেন, আমরা এই যে পর্যায়বৃত্ত ধর্মতে আমরা কিন্তু পড়াইছিলাম বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, আশা করি তোমরা এটা জানো, আমাদের পেজ ব্যাচের যারা আছে ওইগুলি তো ঝাঁঝরা করে দিয়েছিলাম। তো ওই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সোডিয়ামের ধাতব ধর্ম কি বেশি। তারপরে কোনটা ধাতু এবং অপধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে, কোনটা ধাতু এবং অপধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে। তোমরা খেয়াল করো, আমি কিন্তু এই যে একটু আগে পড়াইছিলাম না অপধাতু বা উপধাতু, এই যে বইলে আসলাম না উপধাতু জার্মেনিয়াম আর সিলিকন, সিলিকন আর কি জার্মেনিয়াম, দুইটা বইলে আসছি না। এই উপধাতু মানেই ধাতুযুগ অধাতু, উপধাতু মানে কি ধাতুযুগ অধাতু, তার মানে কি সিলিকন, তার মানে আনসার কি হবে সিলিকন হবে। আচ্ছা, কোনটির আকার ছোট, ম্যাগনেসিয়াম কত 12, ক্যালসিয়াম কত 20, পটাশিয়াম কত 19, তার মানে আমি বুঝতেছি এটাও হবে না এটাও হবে না। এখন এই দুইটা থেকে একটা হইতে পারে, কোনটির আকার সবচেয়ে ছোট, এই দুইটা থেকে একটা হইতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাগনেসিয়াম তো 12 আর অ্যালুমিনিয়াম তো 13, তাহলে অ্যালুমিনিয়ামের আকারটা ছোট হবে না? এইটা তো হচ্ছে হিসাবের বাইরে, ঘটনা তো হচ্ছে এই দুইটা নিয়ে, তাহলে অ্যালুমিনিয়ামের আকারটা ছোট হবে না? ম্যাগনেসিয়াম 12 অ্যালুমিনিয়াম যদি 13 হয় তাহলে অ্যালুমিনিয়ামের আকার ছোট হবে না? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের আকারটা এটা ছোট হবে। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আয়নীকরণ শক্তির সংজ্ঞা আমরা পর্যাবৃত্ত ধর্মে পড়াইছিলাম হচ্ছে আয়ত, আয়ত কি পড়াইছিলাম আয়ত পড়াইছিলাম, যে বাম থেকে ডানে গেলে বাড়ে উপর থেকে নিচে গেলে কমে। আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তড়িৎ ঋণাত্মকতা, তার মানে বাম থেকে ডানে গেলে বাড়ে উপর থেকে নিচে গেলে কমে, এই হিসাবে হচ্ছে ক্লোরিনটা আনসার আসে। এই যে আবার প্রশ্ন দিছি কোনটির আয়নীকরণ শক্তি বেশি, বাম থেকে ডানে গেলে বাড়ে উপর থেকে নিচে গেলে কমে, তার মানে আনসার কোনটা হবে সিলিকন হবে। কোনটি মৃৎক্ষার ধাতু, আর্গন নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাস, ফ্রান্সিয়াম এটা হচ্ছে কি ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু। কোনটা বাকি আছে এই যে স্ট্রনসিয়াম। দেখো এখন তোমার পেস লাগতে পারে, কারণ দেখো টিচাররা প্রশ্নটা কিভাবে করছে, এখানে আর দিছে এখানেও আর দিছে এখানেও আর দিছে এখানেও আর দিছে, তার মানে দেখো এটা তো আর্গন, আর্গন তো নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় গ্যাস ধাতু বলা যাবে না। ক্রিপ্টন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, ক্রিপ্টনও নিষ্ক্রিয় ধাতু। ফ্রান্সিয়াম এটা হচ্ছে ক্ষার ধাতু, তার মানে বাকি আছে এটা, তার মানে আনসার হচ্ছে এইটা। কোনটা অবস্থানান্তর মৌল, কোনটা অবস্থানান্তর মৌল। আচ্ছা, অবস্থানান্তর মৌলের সত্যটা কি এইটা জানার জন্য তোমাকে আগে চিনতে হবে ডি ব্লক, তোমাকে কোনটা চিনতে হবে ডি ব্লক, কোনটা অবস্থানান্তর মৌল এটার জন্য তোমাকে আগে কোনটা চিনতে হবে ডি ব্লক চিনতে হবে। তাহলে ডি ব্লকের ঘটনাটা কি, যে ডি পূর্ণ থাকলে ডি ব্লক, আর অবস্থানান্তর মৌলের ঘটনাটা কি, এই যে অবস্থানান্তর মৌল যে শূন্য নয় কিন্তু পূর্ণ নয় এরকম, তাহলে শূন্য নয় মানে 1, পূর্ণ নয় মানে 9, তার মানে এই চারটার মধ্যে যেটা ডি অরবিটাল 1 থেকে 9 ভিতরে থাকবে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখন তুমি জিঙ্ক করো, জিঙ্ক জীবনও থাকবে না, কারণ জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, ঠিক আছে। স্ক্যান্ডিনিয়াম তো হিসাবেই আসবে না, তার মানে বাকি আছে কোনটা আয়রন। এটা হিসাব করলে দেখবা যে ইলেকট্রন বিন্যাসটা করার সাথে সাথে ডি অরবিটালে 1 থেকে 9 ভিতরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে অবস্থানান্তর মৌল। তুমি ডিরেক্ট মনে রাখবা। আরেকটা আছে আন্ত অবস্থানান্তর মৌল, এটা তোমাদের জানার দরকার নাই, এটা হচ্ছে এফ এর হিসাব। তার মানে যদি ডি 1 থেকে 9 ভিতরে থাকে তাহলে সেটা কি অবস্থানান্তর মৌল, তাহলে সেটা কি অবস্থানান্তর মৌল। তারপরে দেখো আমরা যদি দেখি বলছে নিচের কোনটি মুদ্রা ধাতু, তো মুদ্রা ধাতু আছে হচ্ছে এই তোমার AU FE, এই দুইটা মনে রাখলে হয়, ঠিক আছে। তাহলে এই যে AUটা হচ্ছে মুদ্রা ধাতু। নিচের কোনটি মুদ্রা ধাতু, AU, এই একই জিনিস দুইবার আসছে, ঠিক আছে, একটা জানলেই হবে। চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কোনটির সাদা অধক্ষেপ পড়ে,
কি বলছে আমাকে চুনের পানিতে আমি একটু হিসাব করে ফেলি চুন মানে কি ক্যালসিয়াম অক্সাইড চুনের পানিতে আমি কি দিব কার্বন ডাইঅক্সাইড দিব তার মানে দেখো তো এখানে কার্বন আছে কার্বন ডাইঅক্সাইড আছে আর এখানে অক্সিজেন আছে আর এখানে হচ্ছে ক্যালসিয়াম আছে তার মানে বিক্রিয়াটা কি হবে ক্যালসিয়াম কার্বনেট কেন এই যে অক্সিজেন আছে হচ্ছে দুইটা এখানে দুইটা এখানে একটা টোটাল কয়টা তিনটা এই যে তিনটা কার্বন ডাইঅক্সাইড পাইছি ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম পাইছি তার মানে কি তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট এটা তৈরি হবে না এটা তৈরি হবে না এটা তৈরি হবে না তার মানে হবে কোনটা এইটা তার মানে আনসার কোনটা গ তারপরে দেখো জেনন কি অষ্টক মৌল না হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তার মানে 8 খুঁজো 8 কই আছে অষ্টক 4 6 এই যে 8 আনসার 8 বলছে কোন মৌলের একাধিক যোজনী প্রদর্শন করে এটার কিন্তু সিস্টেম শিখাইছি যে কিভাবে তুমি বুঝবা যে কোন মৌলগুলি একাধিক যোজনী প্রদর্শন করে অক্সিজেন কখনো করবে না সোডিয়াম করবে না এই যে এইটা করবে কেন এটা দুইটা স্ট্রাকচার আছে একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে কি PCl5 এই দুইটা স্ট্রাকচার আছে তার মানে এইটা করবে বলছে কোন মৌল দুটির যোজনী একই হবে কোন মৌল দুটির যোজনী একই হবে আচ্ছা অ্যালুমিনিয়াম কত অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ কপার কত কপার 2+ তার মানে এটা আনসার হবে না সিলিকন হচ্ছে 4+ আর সোডিয়াম হচ্ছে প্লাস তার মানে কি এটা আনসার হবে না তার মানে দেখো দুইটা অপশনই মানে এখানে ভুল আসছে এখানে মেবি কপার ছিল না কপারও হবে না এখানে ধরো যে কোনো একটা মৌল ছিল আমরা ধরে নেই অ্যালুমিনিয়াম ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়াম কত 3+ জিঙ্ক কত 2+ তার মানে কি এইটাও না তার মানে বাকি আছে কোনটা বাকি আছে এটা তার মানে আনসার কোনটা আনসার হচ্ছে ক ঠিক আছে তারপরে দেখো এটা এরকম না এটা হচ্ছে এরকম N2O5 বলছে এটার অক্সিজেনের সুপ্ত যোজনী কত বলছে কি অক্সিজেনের সুপ্ত যোজনী কত তাহলে সুপ্ত যোজনী কিভাবে বের করে সর্বোচ্চ যোজনী মানে সর্বনিম্ন যোজনী তাহলে এটা সর্বনিম্ন যোজনী 5 বুঝাই যাচ্ছে 5 হবে 5 - 5 সর্বোচ্চ যোজনী এখানে দেওয়া সর্বনিম্ন যোজনী এটা হবে কত হবে 5 তার মানে আনসার কত আনসার হচ্ছে 0 আচ্ছা এই যে সালফার খেয়াল করো এটা কি বলছে এটা হচ্ছে সালফার তাহলে সালফার কত সালফারের সর্বোচ্চ মান কত 6 এখানে আছে কত 6 তাহলে 6 তে 6 বিয়োগ দিলে কত হয় 0 হয় তার মানে এটা আনসার কত হবে এটার আনসার হবে হচ্ছে এই যে এটা 0 মানে সুপ্ত যোজনী বের করার মান হচ্ছে এই মানটা মানে সর্বোচ্চ যোজনী বিয়োগ প্রশ্নের মান প্রশ্নের সংখ্যা তাই প্রশ্নের সংখ্যা হলে কত এটা সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 প্রশ্নে দেওয়া কত 6 তার মানে 6 বিয়োগ 6 কত 0 তার মানে আনসার 0 নিচের কোনটি যৌগমূলক হওয়ার জন্য শর্ত হচ্ছে হয় প্লাস থাকতে হবে নয় মাইনাস থাকতে হবে এটার উপরে প্লাস মাইনাস আছে না এটার উপরে প্লাস মাইনাস আছে না এটার উপরে প্লাস মাইনাস আছে না তার মানে বাকি আছে কোনটা তার মানে আনসার কোনটা এইটা নাইট্রেট তারপরে বলছে সালফেট যৌগমূলকের যোজনী কত সালফেট যোগ একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে সালফাইড তাহলে সালফেটের সংকেতটা কি SO3 2- তাহলে এটা যোজনী কত 2 হবে যোজনী কত 2 হবে এই যে 2 আছে সালফারের সঠিক সংকেত কোনটা এইটা মনে রাখতে হবে সালফার এটা মুখস্থ এটা হবে না এটা তো হবেই না তার মানে আনসার কোনটা এই ক তারপরে বলছে অ্যামোনিয়াম কোনটি অক্টেট নিয়ম মানে না কোনটা অক্টেট নিয়ম মানে না এইটা অক্টেট নিয়ম মানবে অবশ্যই মানবে না হচ্ছে এটা 6 আর 2 8 মানে এইটা 6 আর 2 8 মানে এই যে এটা মানে না এটা কেন মানে না দেখো 5 এর থেকে তুমি যদি 3 বিয়োগ দাও কত থাকে 2 থাকে অক্টেট নিয়ম আমরা বিয়োগ দিয়ে বের করা শিখেছিলাম 2 থাকে না তো 2 হলে কি অক্টেট নিয়ম মানছে অক্টেট নিয়ম মানে না তার মানে আনসার হবে এইটা তারপরে বলছে নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে তার মানে আমাকে 18 মিলাইতে হবে তার মানে আমাকে কত মিলাইতে হবে 18 মিলাইতে হবে ওকে ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম না এটা হচ্ছে 10 হয়ে যায় এইটা হচ্ছে পটাশিয়াম 19 এটা হচ্ছে K4 5 না এটা হয় না এটা নিয়নের মতো হয়ে যায় কারণ এটা ধাতু ধাতুটা হচ্ছে দান করবে তার মানে এখানে হচ্ছে এটা হয় না এই যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম আমাকে আর্গন বলছে তো এটা নিয়নের মতো হয়ে যায় ঠিক আছে আমাকে বলছে ক্যালসিয়াম কত 20 এ দুইটা দান করে দিছে তার মানে বাকি আছে কত 18 মানে কি আর্গন তার মানে কি
আর্গনের মতো হয়েছে। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, এই যে দেখো এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিছে, ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটা অনুরূপ? তাহলে ক্যালসিয়াম তো 20 থেকে যদি 2টা সরে যায় তাহলে কত হবে? 20 থেকে 2টা সরে গেলে কত হবে? 18টা। এই যে 18 আর্গন। চলতেছে? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো ক্যালসিয়াম হাইড্রেটের কোন ধরনের বন্ধন বিদ্যমান? এই ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। তার মানে আমরা ধাতু অধাতু শিখছিলাম স্বামী আর স্ত্রী, স্বামী যুগ স্ত্রী, ঠিক আছে? তার মানে কি একটা প্লাস একটা মাইনাস থাকলেই আয়নিক, স্বামী আর স্ত্রী থাকলে কি আয়নিক, স্বামী আর স্বামী যুগ স্ত্রী থাকলে কি আয়নিক। কেন বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা দৃঢ় হয়, শক্তিশালী হয়, এবং আয়নিক বন্ধনটা শক্তিশালী। তার মানে আমি বলতে পারি প্লাস এবং মাইনাস, তার মানে আমি বলতে পারি ধাতু যুগ অধাতু, ঠিক আছে? তার মানে কি এটা একটা আয়নিক বন্ধন, এটা কি একটা আয়নিক বন্ধন। এই যে ধাতু, এই যে অধাতু, কোন ধরনের যৌগ? আয়নিক যৌগ। আমি আয়নিক দিছি পরীক্ষায় সমযোজী দিতে পারে বা পরীক্ষায় সন্নিবেশও দিতে পারে। কোনটি সমযোজী যৌগ? এই যে ধাতু, এই যে অধাতু, এটা হবে না। এই যে ধাতু, এই যে অধাতু, এটা হবে না। এই যে ধাতু, এই যে অধাতু, এটা হবে না। তার মানে এখানে HCl আনসার। কেন? HCl এর হাইড্রোজেন হচ্ছে অধাতু আর ক্লোরিনটা হচ্ছে কি অধাতু। কেমন? ওকে। কোনটি দ্বিপরমাণু গঠন করে? হিলিয়াম করবে না, কারণ আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলি দ্বিপরমাণু গঠন করে এবং হচ্ছে তোমার হ্যালোজেনগুলি দ্বিপরমাণু গঠন করে। ওজন মানে তো O3। আর এটাও মনে রাখার দরকার না, সংকেত বসাও না। বেরিলিয়াম BE, হিলিয়াম HE, তার মানে ফ্লোরিনের সংকেত কি F2, তার মানে এটা দ্বিপরমাণু গঠন করে। ফসফরাস পেন্টাক্লোরাইড অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, তার মানে এখানে কয়টা আছে? 5টা। 5, এই যে 5 আনসার, ঠিক আছে? অ্যামোনিয়াম অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? অ্যামোনিয়ার অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? মুক্ত জোড় ইলেকট্রন কতটি চাইছে, খেয়াল রাখতে হবে। তাহলে অ্যামোনিয়াতে আছে হচ্ছে NH3, তার মানে কি এক জোড়া, আমার চাইছে টি, তার মানে আনসার হবে 2টি। এখানে যদি বলতো মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি, ও সরি, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি, আমি ভুল বলছি, 2টা হবে না। যদি বলতো মুক্ত জোড় ইলেকট্রন বা মুক্ত জোড়টি কয়টি, তাহলে হয়তো কয়টা? 2টা হইতো। এখানে বলছে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে 59 নম্বর প্রশ্নটা। বলছে অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? কি বললাম? মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? আমরা বলছিলাম অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া মুক্তজোড় আছে আর পানির মধ্যে 2 জোড়া মুক্তজোড় আছে। তার মানে এখানে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা, এক জোড়া মুক্তজোড় বলছে, এক জোড়া। নাইট্রোজেন অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন আছে? নাইট্রোজেন অণুতে কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে? নাইট্রোজেন অণুতে কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে? 3টা আনসার, ঠিক আছে? তারপরে দেখো কোনটাতে ত্রিবন্ধন বিদ্যমান? কি বলছে? ত্রিবন্ধন। নাইট্রোজেনের হাত কয়টা? 3টা না, তার মানে আনসার এইটা। তোমাকে কত, আমি দেখো এই MCQগুলি কত ফাস্ট কয়েকটা জায়গাতে গেছি। কেন গেছি? এইটা দিয়ে তোমাদের কাছে আমি মেসেজ দিতে চাচ্ছি কতটুক সুপার ফাস্ট হইতে হবে। আমি কি একদিনে হয়েছি? একদিনে হয় নাই ভাই। তুমি কি একদিনে হবা? বা অন্য তোমার থেকে যে ভালো পারে সে কি একদিনে হয়েছে? সে সময়ের পর সময় প্র্যাকটিস করেছে, টাইমের পর টাইম সে রিভাইজ দিয়েছে, দেন হি গেটস এ গুড রেজাল্ট ইন হিজ অর হার এক্সাম। এখানে বলছে কোন যৌগটি অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? তার মানে দেখো এইটা হচ্ছে আয়নিক বন্ধন, কারণ এটা শক্তিশালী। ভ্যান ডার ওয়ালস বন্ধনটা কি? দুর্বল বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধনটা কি? দুর্বল বন্ধন। তার মানে এইটাও ধাতু অধাতু, এইটাও ধাতু অধাতু, তার মানে আনসার হবে মিথেন, কারণ মিথেনটা হচ্ছে সমযোজী বন্ধন, আর সমযোজী বন্ধনটা এক প্রকার দুর্বল বন্ধন। আর এখানে যেহেতু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলছে, তার মানে এইটা এক ধরনের দুর্বল হবে, তার মানে আনসারটা হবে হচ্ছে এইটা। তারপরে বলছে কোনটা পানিতে অদ্রবণীয়? কোনটা পানিতে অদ্রবণীয়? আমরা যারা 6টা অধ্যায় পড়েছি তারা আমরা অধিকাংশ জায়গায় দেখেছি যে কয়েকটা জিনিসের হচ্ছে অধক্ষেপ পড়ে খালি। হ্যাঁ, কয়েকটা জিনিসের অধক্ষেপ পড়ে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিলভার ক্লোরাইড। এই যে এইভাবে দেখো পরীক্ষার মধ্যে লেখা থাকে, তার মানে এটা না সিলভার ক্লোরাইড আছে, তার মানে এটাই পানিতে কি অদ্রবণীয়। তারপরে কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? এটা ধাতু, এটা বেরিয়াম সালফেট। আচ্ছা, এগুলি সিস্টেম শিখাই দিছি।
আমাদের ক্লাসে এগুলি বুঝাই দিছি এবং হচ্ছে বেসিকটা বুঝাইছি, এমসিকিউতে কিন্তু এগুলি স্পেশাল আলোচনা হবে, টাইপ ভিত্তিক আলোচনা হবে, এগুলির ব্যাখ্যা আছে যে কেন অদ্রবণীয়, আমি দেখলে বুঝবো কিভাবে যে কোনগুলি দ্রবণীয় কোনগুলি অদ্রবণীয়। বলছে পানিতে অদ্রবণীয় যৌগ কোনটি? আচ্ছা, পানিতে এইটা তো হচ্ছে আয়নিক বন্ধন, তার মানে দ্রবণীয়, এইটা আয়নিক তার মানে কি দ্রবণীয়, এইটা আয়নিক তার মানে অদ্রবণীয়। এখানে এটা দেখো সমযোজী, কার্বন অধাতু, ক্লোরিন অধাতু, আর সমযোজী যৌগগুলি আমরা কি জানি পানিতে অদ্রবণীয়, তার মানে আনসার কোনটা হবে? তার মানে আনসার হবে হচ্ছে ঘ। ওকে, কোন যৌগটি পানিতে দ্রবণীয়? কোন যৌগটি পানিতে দ্রবণীয়? দ্রবণীয় বলছে। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এইটা তো পানিতে অদ্রবণীয় যেহেতু সমযোজী, এইটা অদ্রবণীয়, এইটা দৈত্যাকার, তার মানে এইটা আনসার না, এইটা আনসার না, এইটা আনসার না, বাকি আছে কোনটা? এইটা। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এইটা কেন আনসার হইলো? তুমি এইটাকে চিন্তা করবা না, তুমি চিন্তা করবা এতটুক জায়গা কি ও এবং এস। তোমরা তো এখন একটু অ্যাডভান্স লেভেলে যাও নাই, তারপরে ওই টার্মটা তোমরা পাইছো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। মনে রাখবা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। তার মানে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? মান বেশি হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের বেশি হওয়ার কারণে সে হাইড্রোজেনকে তার দিকে টেনে নিছে, যার ফলে এ হয়েছে মাইনাস, এ হয়েছে প্লাস। প্লাস মাইনাস মানে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন মানে পানিতে দ্রবণীয়। এই ব্যাখ্যার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে হচ্ছে কি এটা পানিতে দ্রবণীয়। তারপরে বলছে কোনটি বিদ্যুৎ অপরিবাহী? অপরিবাহী বলছে দ্রবণ না দ্রবণ, অপরিবাহী লোহা লোহা লোহা, এই যেটা কঠিন ক্যালসিয়াম ক্লোরাইড, কঠিন বলেই দিছে, কোনটি তড়িৎ পরিবহন করে না? আচ্ছা, খেয়াল করো, অ্যালুমিনিয়াম করে না, সিলভার করে না, এখন গ্রাফাইটও করে না। এই দুইটার মধ্যে পরীক্ষায় প্যাচ লাগে যে গ্রাফাইট না হিরক। ডায়মন্ডের ইংরেজি হচ্ছে হিরক, ডায়মন্ডের ইংরেজি কি? হিরক। আচ্ছা, এখন হিরক মানে হচ্ছে হীরা। হ্যাঁ, হীরা দেখো না মেয়েরা পরে ওই যে বাংলা সিনেমা বা হচ্ছে বলিউড ডালিউড হলিউডের মধ্যে যে হচ্ছে হীরার নেকলেস পরে। এখন এই নেকলেসের মধ্যে যদি বিদ্যুৎ থাকতো তাহলে তো সে নায়কের সামনে গিয়ে শুধু নাচতো। কেন? কারণ বিদ্যুতের কাঁপাকাঁপিতে সেও কাঁপতো, একটু পরে কি সে মাটিতে লুটায় পড়ে যেত। ঠিক আছে, যার ফলে কি হীরার মধ্যে বিদ্যুৎ আছে? নাই। এখানে ঘটনা অন্যটা, কিন্তু তুমি মনে রাখবা এভাবে, হীরার মধ্যে কি বিদ্যুৎ না, হীরা মানে ডায়মন্ড, তার মানে কি ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না। বলছে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? তোমাকে বলে দিছে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? আচ্ছা, হাইড্রোজেন, হ্যাঁ এইটাই খুঁজতেছিলাম, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে 1 মোল পানি মানে কি? 1 মোল পানি মানে কি? 1 মোল পানি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি পানি। 1 মোল মানেই তো এটা ধ্রুবক থেকে ধ্রুবক। ঠিক আছে, তার মানে তোমাকে হাইড্রোজেন, তাহলে পানির সংকেত কি? H2O। তার মানে তোমার কাছে চাইছে হাইড্রোজেনের সংখ্যা কত? তাহলে হাইড্রোজেনের সাথে 2 আছে, তার মানে এর সাথে 2 গুণ যাবে। এর সাথে যদি 2 গুণ করি আমি, তাহলে 6 দোকানে 12 হয়ে যায়, মানে 1.2। দেখি তো 12 কোন জায়গায় আছে? এখানে 2টা, এখানে হবে না, এখানে 18টা, এই যে দেখো এখানে 12 আছে, তার মানে আনসার এটা। ঠিক আছে, আচ্ছা বলছে দেখো অক্সিজেনের 0.5 মোল, 0.5 মোল মানে কি হাফ, এর সমান কতটি? আচ্ছা খেয়াল করো, এটা অনেকে ইকুয়েশন করতে যাবে, ইকুয়েশন দরকার কি? আরে ভাই 1 মোল মানে তো 32, 1 মোল মানে 32 না, আর তোমার কাছে হাফ চাইছে, তার মানে হাফ যদি চায় তাহলে 32টা কি অর্ধেক হয়ে যাবে না? 16 হয়ে যাবে না? যে আনসার কি 16। তারপরে বলছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে মোট অণুর সংখ্যা কত? যা আছে তা। কারণ কেন? আমি বলছি কি কনস্ট্যান্টের জন্য কনস্ট্যান্ট, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44, তার মানে এইটা 1 মোল, তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যা ডিরেক্ট আসবে, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা ডিরেক্ট আসছে। তারপরে বলছে এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমার একটা টেকনিক মনে রাখবা, n = g/m = x/na = v/22.4। আমার কাছে চাইছে কি? দেখো আমার কাছে চাইছে হচ্ছে গ্রাম। আমাদের পেইড বেসে যারা ছিল এটা আমি শিখাইছি, এবং আমরা যখন এই যে এমসিকিউ করবো না, টাইপ ভিত্তিক এমসিকিউগুলি লাইভ ক্লাস করাবো স্পেশালি, তখন এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে। এখন শুধু দেখো যে কত টি চাইছে, এই এক্স হচ্ছে টির সংখ্যা আর এখানে হচ্ছে গ্রাম, তার মানে আমার হিসাব হবে হচ্ছে এর নিয়ে, আমার হিসাব হবে এই জায়গাটা নিয়ে, হিসাব হবে এই জায়গাটা নিয়ে। তার মানে কি g/m = কি x/n এ। আমাকে বের করতে হবে হচ্ছে এক্স, তাহলে আমি এখানে লিখি xm = কি g/n এ। আমাকে বের করতে হবে এক্স এর মান, তার মানে কি
এন এ বাই হচ্ছে এম। তাহলে এখানে জি কত দেওয়া, জি দেওয়া হচ্ছে 10 গ্রাম, এন কত দেওয়া 6.023 × 10⁻23, আর এম কত দেয়, এম হচ্ছে 100। এখন খেয়াল করো, তুমি এই শূন্য কাইটা দাও, কাইটা দিলে এইটাকে তুমি যদি ইকুয়েশনের সুবিধার জন্য, তোমার কাটাকাটির সুবিধার জন্য তুমি এই দশমিকটাকে এই যে এই কালো কালি দিয়ে দিলে একটু ইজি হবে, এই দশমিকটাকে তুমি এখানে নিয়ে আসো। এইখানে যদি তুমি আনো, এই দশমিকটাকে তুমি যদি এইখানে আনো, তাহলে এখানে মান বাড়ছে মানে কি এখানে মানটা কমে যাবে না? এখানে মান বাড়ছে মানে কি এখানে মানটা কমে যাবে না? এখানে মানটা কমে যাবে না? এইখানে তুমি তো দশমিকটাকে এখানে নিয়ে আসছো, তাহলে এখানে মান বাড়ছে মানে এখানে কমে যাবে না? এখন তুমি এটাকে কেটে দাও, 6 × 10 = 60। তার মানে আনসারটা কত আসছে? আনসার আসছে 6.023 × 10⁻22। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, যারা চালাক তারা কি করবে, এই ঘটনাটা যখন ঘটায় ফেলছে তার মানে এখানে মান কমে গেছে না, এখন খুঁজবে 10⁻22 কোথায় আছে, এখানে 10⁻23 আছে, তার মানে কি আনসার এটা হবে না, এখানে 21 আছে হবে না, এখানে 20 আছে হবে না, তার মানে 22 আছে, এখানে আনসার হবে এইটা। কেমন? তারপরে খেয়াল করো, বলছে 5 গ্রাম, 5 গ্রাম কি বলছে, 5 গ্রাম। আচ্ছা দেখো তো, আমরা একটু আগে করছি 10 গ্রাম, একটু আগে কি করছি, 10 গ্রাম করছিলাম না? তো 10 গ্রামের জন্য যদি এই মান আসে, মানে 6 আসে, তাহলে 5 গ্রামের জন্য কি অর্ধেক হয়ে যাবে না? তার মানে কি 3 হয়ে যাবে না? এইটাও এই ফরম্যাটে করা যায়, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তার মানে এটা আমি লজিক্যালি নিয়ে এসে পড়লাম। ঠিক আছে, তাহলে 5 গ্রামের মধ্যে এখন খুঁজো তো 3 কোথায় কোথায় আছে। এই দেখো, স্যারেরা চালাক কম না, সবগুলিতে তারা 3 দিয়ে রাখছে। আচ্ছা, তার মানে এখন আমাদের ওই সিস্টেমে যাইতে হবে। ওইখানে কত ছিল, 22 ছিল না? তার মানে এখন খুঁজো এই জায়গায় 22 কোথায় আছে, 23 আছে, 21 আছে, 20 আছে, এই যে 22 আছে, তার মানে আনসার এইটা। প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? তার মানে আমি তোমাদের সূত্র পড়াইছিলাম, n = g/m = x/na = v/22.4। তাহলে আমি তোমাদের কি পড়াইছিলাম হচ্ছে এই যে মোল, 5 গ্রাম মোলের জন্য তোমার হিসাব হচ্ছে এই যে এইটার সাথে হচ্ছে হিসাব। এখানে বলছে 5 মোলের জন্য, ঠিক আছে, বলছে আয়তন কত, তার মানে n = v/22.4। কিন্তু তোমার কাছে চাইছে কি, তোমার কাছে চাইছে হচ্ছে v এর মান চাইছে, তাহলে v এর মান চাইলে এটা কেন উল্টায় দিবা, উল্টায় দিলে এটা অর্ধেক হয়ে যাবে। আছে 224, 10 দিয়ে গুণ করলে 224, যেহেতু এটা অর্ধেক হয়ে গেছে, তার মানে কত যাবে, 112। এখানে ইকুয়েশনটা তো বুঝছো, আশা করি বুঝার কথা, যেহেতু তোমরা 9 10-এ পড়ো, এটা খুবই একটা নর্মাল ইকুয়েশন। 112 আনসার। প্রমাণ অবস্থায় 17 গ্রাম। আচ্ছা দেখো তো কি বলছে, অ্যামোনিয়া গ্যাস আয়তন কত, অ্যামোনিয়ার আণবিক ভর কত, 17 না? তার মানে এটা কি কনস্ট্যান্ট মান না? তো কনস্ট্যান্টের জন্য কনস্ট্যান্ট, লিটার মানে কত, 24.4, তার মানে আনসার কত, 24.4, কনস্ট্যান্ট মানে আসবে। সেমিমোলার, সেমি মানে অর্ধেক, অর্ধেক মানে 0.5 মোলার। ঠিক আছে, 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমোলার দ্রবণের পরিমাণ কত আসে? খেয়াল করো কি বলছে, 1 লিটার সালফিউরিক অ্যাসিড, এতে সালফিউরিক অ্যাসিডটা বেসিক্যালি কত, 98 না? ডেসি মানে কত, 0.1 না? মোলার মানে 1, সেন্টিমোলার মানে 0.01, ঠিক আছে, সেমিমোলার মানে 0.5, তাহলে ডেসিমোলার কত, 0.1। তাহলে 0.1 মানে কি, দশমিকের পরে এক ঘর পরে দশমিক, এক ঘর পরে দশমিক, তার মানে কত, 9.8। ওকে, তারপরে দেখো 17.75 গ্রাম সোডিয়াম সালফেটে 250 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবের ঘনমাত্রা কত হবে? এইটা হচ্ছে গ্রাম, এইটা হচ্ছে ভি, আচ্ছা এইটা হচ্ছে মিলিলিটার দ্রবণের ঘনমাত্রা, এস এর মান চাইছে। এখন বলো তো, তুমি দুইটা জিনিস পেয়ে গেছো, আর ডাইনে বামে তাকায় না। এস ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু SMV/1000, মান বসায় দাও, আনসার কাবা কাবা হয়ে যাবে। ঠিক আছে, এই যে উল্টায় করে ফেলবা, এসটাকে নিয়ে এসে পড়বা, ডাব্লিউটাকে দিয়ে বসায় দিবা, যেহেতু এটা গ্রামের মান। ঠিক আছে, এই যে গ্রামের মান এখানে দেওয়া আছে, সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল টু SMV/1000
1000 তোমার কাছে চাইছে কার মান চাইছে হচ্ছে এস এর মান তাহলে এস এর মানটাকে এখানে আনবে ডাব্লিউটাকে উল্টা করে বসায় দিয়া মান বসাবা দেখবা আনসার হয়ে গেছে হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় কয়েকটা জিনিস ব্যবহার করে একটা বলে হচ্ছে আয়রন ব্যবহার করা হয় মলিবডেনামও ব্যবহার করা হয় এইটা হচ্ছে মূল প্রভাবক এটা হচ্ছে সহায়ক প্রভাবক এগুলিকে প্রভাবক বিবর্ধক বলা হয় তার মানে আনসার কোনটা আনসার হচ্ছে এইটা তারপরে অ্যামোনিয়া উৎপাদনে এটা ডিরেক্ট মুখস্থ -92 কিলোজুল অনেকবার আসছে এই প্রশ্নটা কোনটি জারক পদার্থ আমরা স্টুডেন্টদের শিখাইছি যে জারক কোনগুলি বিজারক কোনগুলি এটার একটা লিস্ট করে দিয়েছিলাম ওই লিস্ট থেকে এই প্রশ্নটা আসছে কপার একটা জারক পদার্থ এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যোগে হাইড্রোজেনের জারণ মান কত তোমাদের জারণ মান তো শেখানোর কিছু নাই এই হাইড্রোজেনটাকে এক্স ধরবা শেষ তারপর হচ্ছে এখানে 4 আছে 4x ধরবা দেখবা হিসাব করে আনসার আসছে কত আনসার আসছে -1 এখন যেই জিনিসগুলি তোমাদের একটু ভয় লাগে সেটা হচ্ছে এই যে 83 84 এইটা তোমাদের আমি সিস্টেমে শিখাচ্ছি দেখো বলছে ক্লোরিনের জারণ মান কত তাহলে অক্সিজেনের এখানে কত আছে 4 অক্সিজেনের যোজনী কত 4 তাহলে 2 তাহলে 4 এর 2 দিয়ে গুণ দাও কত হচ্ছে 8 এখানে হাইড্রোজেন কয়টা একটা এক বিয়োগ দাও তার মানে কত হচ্ছে 7 খুঁজো তো 7 কত 7 কোথায় আছে এই যে 7 আছে তার মানে আনসার এইটা তার মানে এইটা দেখো তো এখন অক্সিজেন কত 4 সাথে আছে কত 2 তো 4 দুগুণে কত 8 পটাশিয়াম আছে কয়টা একটা বিয়োগ দাও তো তার মানে কত হচ্ছে 7 তার মানে আনসার কত 7 এই যে আনসার 7 ওকে ক্রোমিয়াম এখানে কত 7 দোকানে কত 7 দোকানে হচ্ছে 14 সরি এটা এইভাবে করতে হবে না এটা এইভাবে করারই দরকার নাই ক্রোমিয়াম কত ক্রোমিয়াম হচ্ছে ক্রোমিয়ামের শেষে কয়টা আছে 6টা আছে না তার মানে কত +6 ক্রোমিয়াম কত +6 ক্রোমিয়াম কত +6 আসবেন না আসতেছি তো 6:30 তো বেজে গেল ও ভাই তা কি হবে আসতেছি মিগো কি করে শেয়ার হইছে হ্যাঁ চার্জ কত পার্সেন্ট আছে দাও তো তাড়াতাড়ি দেখো 3 বেজে গেছে ভিডিও কাটতে দিও না যাবা না 60% ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্রোমিয়ামের বিষয়টা কিন্তু জানি যে ক্রোমিয়াম কত +6 তারপরে এইটা দেখো তো এই যে আরেকবার আমি দিয়ে দিছি এখানেও আসছে পরীক্ষাটা ঠিক আছে ওলিয়াম সালফারে এই যে এটা কত সালফার কত সালফার তো হচ্ছে 6 খুঁজো তো 6 কোথায় আছে এটা না এটা আনসার আচ্ছা তারপরে দেখো 4 দোকানে কত 4 দোকানে হচ্ছে এই যে অক্সিজেন 2 4 দোকানে 8 এখানে কয়টা আছে 2টা তাহলে বিয়োগ 2 দাও কত আসে 6 এই যে 6 হচ্ছে আনসার ঠিক আছে তারপরে দেখো কোনটি জারণ বিক্রিয়া জারণ মানে সারণ মানে কি মান বৃদ্ধি এখানে কি মান বৃদ্ধি পাইছে না এখানে কি মান বৃদ্ধি পাইছে না তার মানে আনসার এটা বলছে এটা কোন ধরনের বিক্রিয়া এখানে দেখো ক্লোরিন 2টা সালফার ছিল হ্যাঁ এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া এটা এগুলি তো হওয়ার প্রশ্নই নাই এগুলো তো বিক্রিয়া দেখলেই বোঝা যায় এটা হবে না প্রশমন বিক্রিয়াতে হচ্ছে এক মোল পানি থাকবে হ্যাঁ বিয়োজন বিক্রিয়া আউট হয়ে যাবে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া পানি থাকবে বাকি আছে কোনটি এটা রেডক্স তার মানে আনসার কি রেডক্স তার মানে কোনটি রেডক্স বিক্রিয়া এই যে প্রশমন বিক্রিয়া এই যে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের হচ্ছে একটা লিস্ট করে দিয়েছি কোনগুলি নন রেডক্স বিক্রিয়া এই যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া পানি যোজন বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া প্রশমন বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়া এগুলি কি নন রেডক্স বিক্রিয়া এছাড়া যা আছে সব কি রেডক্স বিক্রিয়া তারপরে এইটা পানির সাথে বিক্রিয়া তোমাকে বলতেছে পানির সাথে বিক্রিয়া করে কি হবে তার মানে এইটা হবে না এইটা হবে না সিলিকন কত 4 না আমরা কি জানি এটার ইন্টারচেঞ্জ ঘটে না ইন্টারচেঞ্জ তার মানে এটা 2 আনসার এটা হবে না তার মানে বাকি আছে কোনটা এটা তার মানে আনসার এইটা অ্যামোনিয়াম সায়ানাইড হতে ইউরিয়া কোন ধরনের বিক্রিয়া এটা হচ্ছে জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া ঠিক আছে জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া হচ্ছে কি ইউরিয়া তৈরি বা ইউরিয়া উৎপাদন এটা হচ্ছে সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া বা এটা আরেকটা নাম হইতে পারে পুনর্বিন্যাস বিক্রিয়া কেমন তারপরে দেখো মরিচার সংকেত এটা তো মুখস্থ এনমোল পানি মৌমাছির কত স্থানে যারা পোড়া কোনটির কারণে কারণ এখানে অ্যাসিড থাকে আর আমরা দেই হচ্ছে চুন মানে খার তার মানে মৌমাছি কামড় দেয় হচ্ছে অ্যাসিড দিয়া ঠিক আছে অ্যান্টাসিড সেবনে কি ঘটে অ্যান্টাসিড অবশ্যই প্রশমন বিক্রিয়া ঘটে আচ্ছা এই যে বিক্রিয়াটা
খেয়াল করো 90 বিক্রিয়াতে তাপ প্রয়োগ করলে কি হবে, এইটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কি হবে, এটা তাপ উৎপাদী বিক্রিয়া না। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি আরো তাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়া সামনের দিকে না গিয়া বিক্রিয়া পেছনের দিকে ফেরত আসবে। এগুলি কনসেপচুয়াল ক্লাসে আমি পড়াইছি। বিক্রিয়া পেছনের দিকে ফেরত আসার অর্থ কি, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, উৎপাদ বৃদ্ধি পাবে, সামনের দিকে যাবে না, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। তারপরে বলছে কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে। এইটাতে চাপের প্রভাব নাই কারণ দুই পাশে মূল সংখ্যা সমান, এইটাতে চাপের প্রভাব নাই কারণ দুই পাশে মূল সংখ্যা সমান, এইটাতে চাপের প্রভাব নাই কারণ দুই পাশে মূল সংখ্যা সমান, এইটাও হবে না, এইটাও হবে না, এইটাও হবে না, বাকি আছে এইটা, তার মানে আনসার এইটা। প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত, 3%, এগুলি মুখস্থ। পেট্রোলিয়ামের আংশিক পাতনে 21 থেকে 70 ডিগ্রি, কোনটা হয়, গ্যাসোলিন, মুখস্থ। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে দুইটা, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে কি অ্যালকাইন। আচ্ছা, তাহলে এই যে সূত্র ফালাবা, আমরা তো সূত্র জানি, সূত্র ফাললে এইটা আনসার হবে। সমগোত্রীয় শ্রেণী কিভাবে হয়, দুইটা মিথিলিন মূলকের পার্থক্য, এই যে মিথিলিন মূলকের পার্থক্য। কোন যৌগটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অ্যালকেন হচ্ছে কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তারপর হচ্ছে মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটালে কোন ধাপে চেতনানাশক মানে ক্লোরোফর্ম সৃষ্টি হয়। এই বিক্রিয়াগুলি যে কতবার তোমাদের পড়াইছিলে ভাই, তৃতীয় ধাপে ক্লোরোফর্ম, আর চতুর্থ ধাপে কি হয়, CCl4। অ্যালকিনের সাধারণ সংকেত কি, অ্যালকিন, 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 CnH2n। আর এইটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত, আর এটা হচ্ছে কি অ্যালকাইনের সাধারণ সংকেত, আর এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, ঠিক আছে। তারপরে ওলিফিন, ওলিফিন কাকে বলে, অ্যালকিনকে ওলিফিন বলা হয়। ব্রোমিনের বর্ণ কি হবে, লাল হবে। আর ব্রোমিনের বর্ণ আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি হবে, গোলাপি হবে। অ্যালকাইনের সাধারণ সংকেত কি, অ্যালকাইন মানে কানা, কানা মানে মাইনাস হবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে ক্যালসিয়াম কার্বাইড, মানে আমি বলে দিছি ক্যালসিয়াম কার্বাইড পৃথিবীর যেই প্রান্তে দেখবা আনসার হবে হচ্ছে অ্যালকাইন। তারপরে এই যে আমি এইটা বলে দিছি, এইটা পৃথিবীর যেই প্রান্তে দেখবা 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কারি সালফেট, পৃথিবীর যেই প্রান্তে দেখবা আনসার কি হবে, আনসার হবে এলডিহাইড। 95% ক্ষেত্রে আনসার কি হবে, এলডিহাইড আনসার হবে। ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের সংকেত কি, CH2OH, CH2 গ্লিসারিন, ইথিলিন গ্লাইকল, গ্লাইকল মানে এক ধরনের কি অ্যালকোহল। এলডিহাইডের কার্যকারীমূলক কোনটা, CHO। ফরমালিন কোনটা, ফরমালিন হচ্ছে এক ধরনের এলডিহাইড অর্থাৎ মিথানেল। এই যে দেখো এখানে ম আছে, ম আছে মানে মিথানেল, এটা না, এটা না, এটা না, মিথানেল হবে, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, অবশ্যই সেটাকে কি বলা হয়, ভিনেগার বলা হয়। রেকটিফাইড স্পিরিট, এগুলি তো মুখস্থ, এই যে এটা এগুলি তো মুখস্থ মান, ঠিক আছে। রেকটিফাইড স্পিরিট, ইথানলের জলীয়, এই যে মাত্র পড়ে আসছে, জলীয় দ্রবণে রেকটিফাইড স্পিরিট বলে। ইথানলে শতকরা কত ভাগ, সেটা হচ্ছে 96 ভাগ ইথানল থাকে আর 4% কি থাকে, পানি থাকে। কোনটি প্রাকৃতিক পলিমার, রাবার, প্রাকৃতিক পলিমার রাবার। পলিথিনের মনোমার কোনটি, পলিথিন, পলিথিন মানে ইথিন, তার মানে ইথিন হচ্ছে এর মনোমার। পলিথিনের সংকেত কোনটা, পলিথিনের সংকেত হচ্ছে এনটা বাইরে দিয়ে দেয়, সবগুলি এন বাইরে আছে, ইথিন কোথায় আছে, এই যে ইথিন, এই যে এইটা পলিমারের সংকেত। পিবিসি, পিবিসি মানে হচ্ছে কি বলে দিয়েছিলাম, ক্লোরিন এইভাবে থাকবে পিবিসি সংকেতটা, CH2 দুগ হচ্ছে CHCl, এভাবে থাকবে। CH2 কোথায়, CH2 কোথায়, এটা হবে না, এটা, এই যে দেখো এটা। প্লাস্টিক বোতল তৈরিতে কোন পলিমারটি ব্যবহার করা হয়, মুখস্থ, পলিপ্রোপিলিন তৈরি করা হয়। কোনটি অজৈব যৌগ, এই যে আমিষ জৈব যৌগ, জৈব যৌগ, জৈব যৌগ। পানি, পানি সংকেত কি, H2O, তার মানে কি এটা একটা অজৈব যৌগ। এই যৌগটির নাম কি, এখানে কি আছে 1 2 3, তার মানে হচ্ছে প্রোপিন, প্রোপিন, সবগুলি প্রোপিন আছে। আচ্ছা, এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকার অর্থ হচ্ছে এটা অ্যালকিন হবে, তার মানে এটা অ্যালকাইন দেওয়া, এটা অ্যালকেন দেওয়া, এটা হচ্ছে আইল দেওয়া, তার মানে বাকি আছে এইটা, তার মানে আনসার হচ্ছে এইটা। তারপরে বলছে এইটার ইউপ্যাক নাম কি, এখানে কার্বন কয়টা, 1 2 3, তার মানে 3টা কার্বন আছে, 3টা কার্বন আছে। এখানে বন্ধন কয়টা আছে, 3টা আছে, তার মানে আইন হবে, আইন, প্রোপাইন, প্রোপাইন আনসার হবে। প্রাকৃতিক গ্যাসের দহনে কোনটা উৎপন্ন হয়, প্রাকৃতিক গ্যাসের দহনে, দহনে তো কার্বন ডাই অক্সাইড হবে, যেহেতু প্রাকৃতিক গ্যাস, যেহেতু মিথেনের ভূমিকা আছে, তার মানে এটা নাই, দহন মানে অক্সিজেন, তার মানে দুইটা আনসার হবে। কোন দুইটা, এই যে এটা 1 আর 2। তারপরে বলছে এই যে এটা, জলীয় দ্রবণে কোন বিক্রিয়াটি কার সাথে ঘটে, এটা কার বিক্রিয়া, এটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। এই যে এটা,
অসম্পৃক্ততার মধ্যে এইটা তো তৈরি হবে, এইটা আনসার হবে না, তার মানে এইটা যার সাথে আছে ওইটা আনসার হবে না, এইটা এর সাথে আছে এইটা আনসার হবে না, এইটা এর সাথে আছে এইটা আনসার হবে না, এইটা এর সাথে আছে এইটা আনসার হবে না, তার মানে বাকি আছে কোনটা? ক। তার মানে আনসার কি? ক। প্রিয় শিক্ষার্থীরা, এই 125টি এমসিকিউ তুমি যদি কমপ্লিট করতে পারো তোমার পরীক্ষা 25-এ 25। সকলকে থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।